আসসালামু আলাইকুম। অ্যাডমিশন পেজ 2025-26 গুচ্ছের ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে আবারও স্বাগতম। আমরা যারা যারা ম্যানেজমেন্ট ক্লাসগুলো করি একটু দ্রুত যুক্ত হয়ে যাই এবং ঠান্ডা মাথায় ক্লাসগুলো করব। যেহেতু আমাদের এখন অনেক সময় রয়েছে, আমরা মূলত এখন পড়াবো হচ্ছে আপনার জিএসটির জন্য মোটামুটি আগে করিয়েছি ক্যাপসুল ক্লাস, এখন এমসিকিউ আকারে ক্লাস নেব দুইটা, আজকে একটা আর আগামী পরশু দিনে একটা, তারপরে আমাদের হয়ে যাবে শেষ। ওকে, তো চলুন আমরা দেখবো কার কয়টা এমসিকিউ হয়। 35টার মধ্যে কার কয়টা এমসিকিউ হয় দেখবো। এখন মনে করেন জিএসটি তে পরীক্ষা দিতে আসছেন, 35টার মধ্যে কার কয়টা এমসিকিউ হয় আমরা ব্যাখ্যা সহকারে শিখবো ইনশাল্লাহ। আশা করি সব দেখা যাচ্ছে ঠিকভাবে। দেখেন, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন, ভুল উত্তর দেওয়ার চেষ্টা করবেন না। মনে করবেন আপনি জিএসটি তে এক্সাম দিতে যাচ্ছেন, এখন আপনার কয়টা ভুল হয় আপনি নিজেই কাউন্ট করবেন। 35টার মধ্যে কয়টা আপনি উত্তর করতেছেন মনে করবেন 1 নাম্বার করে পাবেন, আর ভুল উত্তর দিলে 0.25 করে কাটা যাবে। তাহলে দেখা যাবে আপনার প্রস্তুতিটা কি রকম আপনি নিজেই বুঝতে পারবেন। অপ্রয়োজনীয় কেউ কমেন্ট করবে, একজনের কমেন্টে আরেকজন যে রিপ্লাই দিবে অপ্রয়োজনীয়, আমরা তাকে গ্রুপ থেকে রিমুভ করে দিব এবং ব্লক করে দিব। তো চাই না কারোকে ব্লক করতে, কারণ আপনাদের আগামী মাসের 27 তারিখে এক্সাম। সচেতন শিক্ষার্থীরাই চান্স পাক গুচ্ছতে, আমরা এই দোয়া করি কোনো অপ্রয়োজনীয় ফালতু কোনো শিক্ষার্থী যেন চান্স না পায়। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সবাই একটু সিরিয়াস থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমলাতন্ত্র তত্ত্বের প্রবর্তক কে? ওকে, আপনারা উত্তর দিচ্ছেন, আমি উত্তর দেওয়ার পরে মিলাবেন। আপনারা যে উত্তর দিচ্ছেন আমি উত্তর দেওয়ার পরে দেখবেন যে এটা ঠিক আছে কিনা। এফডব্লিউ টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, হেনরি ফেওয়েল আধুনিক ব্যবস্থাপনার জনক, আর ম্যাক্স ওয়েবার হচ্ছে আমলাতন্ত্র ব্যবস্থাপনার জনক। ম্যাক্স ওয়েবার, উত্তর হবে সি। ওকে, 35টার মধ্যে কার কয়টা হয় বলবেন। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? আপনার প্রশ্ন করতে স্যার এসব প্রশ্ন কি আসবে? আসতে পারে, কারণ জিএসটি তে তো 35টা এমসিকিউ হবে ম্যানেজমেন্টে, আপনার 5 থেকে 10টা একেবারেই লো লেভেলের, মানে একদম ইজি প্রশ্ন থাকবে। ওকে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফডব্লিউ টেইলর, ইনি আধুনিক ব্যবস্থাপনার জনক পিএফ ডাকার, তিনি এমবিও এর ধারণা দিয়েছেন দ্য প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট বইতে। ঠিক আছে, ডগলাস ম্যাকগ্রেগর, ইনি এক্স ও ওয়াই তত্ত্বের ধারণা দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারতেছি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হবে ক নম্বরটা। হ্যাঁ, উত্তর দিবেন, কোনো সমস্যা নাই। আপনার কাজ উত্তর দিয়ে জাস্ট রিভিউ করা, আমি যে পড়িয়েছি এতদিন, মানে 3টা ক্লাস যে নিয়েছি এরা অনুযায়ী কতটুকু ধরতে পারেন। 35এর মধ্যে মাইনাস মার্কিংও করবেন, দেখবেন কত পান।
প্রশাসনিক তত্ত্বের জনককে, এটা অনেকেই জানেন না। আপনারা সবাই জানেন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, আধুনিক ব্যবস্থাপনার জনক, মানব সম্পর্ক ব্যবস্থাপনার জনক, আমলাতন্ত্রের জনক। তাহলে কেমন বলেন প্রশাসনিক তত্ত্বের জনক কে? অ্যাডমিনিস্ট্রেশন থিওরি। এটা কি হবে? 3 নম্বরটা অনেকেই হয়তো ভুল করবেন বা পারবেন না। দেখি 3 নম্বরটা কি হয়। অনেকেই ভুল করছেন 3 নম্বরটা। ঠিক আছে, তারপর আমি বলে দিচ্ছি। ওকে, 3 নম্বর উত্তরটা হবে হেনরি ফেভেল। হেনরি ফেভেল। তো যারা ভুল উত্তর দিয়েছেন অবশ্যই মাইনাস মার্কিং খাবেন। হেনরি ফেভেল হবে এটা। এরপর আসেন আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনককে বা শ্রমিক কর্মী। শ্রমিক কর্মী একই কথা, কর্মীতে রেফ আছে। আচ্ছা, অ্যাডাম স্মিথ ইনি হচ্ছেন অর্থনীতির জনক। অর্থনীতির জনক। রবার্ট ওয়েন এই ব্যক্তি কর্মীর রেফ আছে, রবার্টের রেফ আছে। রবার্ট ওয়েন আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক। হেনরি ফেভেল তো না, আধুনিক ব্যবস্থাপনার জনক, প্রশাসনিক তত্ত্বের জনক। এলটন মেও তিনি হচ্ছেন মানব সম্পর্ক অথবা মানব সম্পদ এই ব্যবস্থাপনার জনক। ঠিক আছে, তাহলে 4 উত্তর কি হবে? 4 উত্তর হবে খ। অনেকে উত্তর সঠিক দিচ্ছেন, আফরোজা, আলিফ, মাহিয়া। আমি একবারে দেখবো হর্টন স্টাডিজ এর প্রবক্তা কে? 5 নম্বরটা আপনারা বলেন। হর্টন স্টাডিজ এর প্রবক্তা কে? আচ্ছা ঠিক আছে, রফিকুল, মাশরুবা, মুবিন। আপনিও দেখবেন আপনার কয়টা হচ্ছে। হর্টন স্টাডিজ, হেনরি ফেভেল তো না, ম্যাককিনজি না, হেনরি মিন্সবার্গ তাও না, তিনি এলটন মেও। হর্টন স্টাডিজ এর জনক হচ্ছেন এলটন মেও। মানব সম্পর্ক ব্যবস্থাপনার জনক এলটন মেও। ঠিক আছে, এর উত্তর হবে কি 5-এর এলটন মেও। এরপর আসে নিচের কোনটি ব্যবস্থাপনার কাজ নয়? ব্যবস্থাপনার কাজ হচ্ছে 7টা, তাহলে কোনটা নয়? পরিকল্পনা প্রথম কাজ, তারপরে সংগঠিতকরণ দ্বিতীয় কাজ, তারপরে কর্মী সংস্থান, নেতৃত্ব দান তারপরের কাজ। আর মূল্য নির্ধারণ করা ব্যবস্থাপনার কাজ না, এটা হচ্ছে মার্কেটিং এর কাজ। এটা কার কাজ? মার্কেটিং এর কাজ। আচ্ছা, এরপর আসেন 7 নাম্বার। ফোরম্যান কোন স্তরের ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত? আমরা জানি ব্যবস্থাপনার 3টা স্তর আছেন, 3টা স্তর। তো ফোরম্যান বা আরো আছে সুপারভাইজার, যারা সরাসরি কর্মীদের তত্ত্বাবধান করে, তারা হচ্ছে একেবারে নিম্ন স্তরে থাকে। তাদের জন্য কারিগরি দক্ষতা বেশি প্রয়োজন। দক্ষতাটা বেশি প্রয়োজন। ক্লাস শেষে আমি একটা এক্সামও নিব। এক্সামও নিয়ে দেখবো, আসলে নিজে থেকে এক্সাম নিব 35 মার্কের। কার কি অবস্থা সেটাও আমি দেখবো। আবার বলছি, আমি যা পড়াবো তার উপর একটা এক্সাম নিব 35টা এমসিকিউর উপর। দেখবো কার কি দক্ষতা রয়েছে, কে কয়টা পারেন। আচ্ছা, তাহলে উত্তর হবে কি? 7-এর উত্তর হবে খ। ওকে, ব্যবস্থাপনার দর্পণ কি? ব্যবস্থাপনার দর্পণ হলো, আমরা জানি পরিকল্পনাকে আয়নার সাথে তুলনা করা হয়েছে, প্রশাসনকে মস্তিষ্ক এর সাথে তুলনা করা হয়েছে। মস্তিষ্ক নিয়ন্ত্রণ হচ্ছে একটি, এটা আমাদের সকল কাজের সারাংশ। তারপরে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, এটার সাথে তুলনা করা হয়েছে নির্দেশনাকে। চোখ
ব্যবস্থাপনাকে, চোখ ব্যবস্থাপনাকে, তাহলে আয়না। আবার আরেকটা আছে আমাদের হাতিয়ার, মানে হাত বা বাহু, বাহু বা হাতিয়ার, সেটা হচ্ছে আমাদের সংগঠনকে। তাহলে এটা উত্তরটা কি হওয়া উচিত? দর্পণ হচ্ছে পরিকল্পনা, আয়না, যেটা সকল কাজের ভিত্তি। যাক, অনেকেই উত্তর সঠিকভাবে দিতে পারছেন, ভেরি গুড। স্যার আমি সবসময় এক্সাম লিঙ্ক পাই না। একটা হচ্ছে আপনাদের পেইড ব্যাচে তো 20টা এমসিকিউ করে হয়ই, আর আমি এক্সট্রা ভাবে একটা এক্সাম নেই সম্রাট স্যার পেজে। আবারও বলছি, সম্রাট স্যার পেজে আমি নিজে উদ্যোগে এক্সট্রা ভাবে একটা এক্সাম নেই। তবে আপনাদের যে একটা পেইড কোর্সের এক্সাম, সেটা তো থাকতেছেই, সেটা আপনি পাবেনই এই আমাদের ক্লাসের পরের দিন, সেটা এক্সাম। ব্যবস্থাপনা সর্বজনীন কে বলেছেন? ব্যবস্থাপনা সর্বজনীন এটা অবিশ্বাস করতেন, বা বলেন বিশ্বাস করতেন না, বিশ্বাস করতেন না। এই ব্যক্তির নাম হচ্ছে অলিভার শেলডন, অলিভার শেলডন। আর খ্রিস্টপূর্ব 25 শব্দে, আবার বলছি খ্রিস্টপূর্ব 2500 অব্দে একজন ব্যক্তি এই কথাটা বলছেন যে ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল। অলিভার শেলডনের একটা বই ছিল, তার নাম হচ্ছে দ্য ফিলোসফি অফ ম্যানেজমেন্ট, দ্য ফিলোসফি অফ ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট। আর এই ব্যবস্থাপনা সর্বজনীন এই কথাটা বলেছেন হচ্ছে আমাদের সক্রেটিস সাহেব। সক্রেটিস সাহেব গ্রিক দার্শনিক, তিনি হচ্ছেন একজন গ্রিক দার্শনিক। কোনটি 6M এর অন্তর্ভুক্ত নয়? 6M এই সম্পর্কে ধারণা কে দিয়েছেন বলেন তো? ধারণাটা কে দিয়েছেন? 6M এর অন্তর্ভুক্ত হচ্ছে 6টা জিনিস: ম্যান, মেশিন, মেথড, মানি, মার্কেট, ম্যাটেরিয়ালস, MATE, রিয়ালস, ম্যাটেরিয়ালস। ওকে, তাহলে আমাদের একটু বলেন তো এইখানে ধারণাটা কে দিয়েছেন? যে ব্যবস্থাপনার 6M সম্পর্কে ধারণা কে দিয়েছেন? তাহলে বুঝতে পারতেছেন, পদ্ধতি, মেথড আছে, বিহেভিয়ার নাই, বাজার আছে, দ্রব্য, ম্যাটেরিয়ালস মানে দ্রব্য আছে। আচ্ছা, এটা উত্তর হচ্ছে আচরণ। ধারণা দিয়েছেন কে? ট্যারি এন্ড ফ্রাঙ্কলিন, ট্যারি এন্ড ফ্রাঙ্কলিন। এগুলো লাগবে, এগুলো গুরুত্বপূর্ণ। ওকে, ট্যারি এন্ড ফ্রাঙ্কলিন, ভেরি গুড। ইউরোপে শিল্প বিপ্লব হয় কোন সালে? আমাদের সর্বপ্রথম ইউরোপে শিল্প বিপ্লব হয়েছে 1750 থেকে 1850-এ। এটা হচ্ছে এক ধরনের মানসিক বিপ্লব, এবং এটা প্রথম হয়েছিল ব্রিটেনে। এতে ব্রিটেন মানে হচ্ছে যুক্তরাজ্য বা ইংল্যান্ড। এতে গতানুগতিক পদ্ধতির পরিবর্তে বৈজ্ঞানিক পদ্ধতিতে সকল কাজ করা হইতো তখন। ওকে, পোস্টকর্ব তত্ত্বের প্রবক্তাকে, এটা আপনারা বলেন। পোস্টকর্ব এই তত্ত্ব সম্পর্কে ধারণা দিয়েছেন 1935 সালে। এই ব্যক্তির নাম হচ্ছে, পোস্টকর্ব তত্ত্বের প্রবক্তা এই ব্যক্তির নাম হচ্ছে আমাদের, আপনারা বলবেন P ফর প্ল্যানিং, O ফর অর্গানাইজিং, S ফর স্টাফিং, D ফর ডিরেক্টিং, CO কোঅর্ডিনেটিং, রিপোর্টিং, বাজেটিং। প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং, বাজেটিং, এই হচ্ছে তার কাজ। এটা সম্পর্কে ধারণা দিয়েছেন এল গুলিক, এল গুলিক। আচ্ছা, এরপর আসি আমরা ব্যবস্থাপনার 6M এর অন্তর্ভুক্ত নয়। অন্তর্ভুক্ত মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যান, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, মেশিন আছে, মানি আছে, মোটিভেশন নাই। মোটিভেশনটা
6M এর মধ্যে অন্তর্ভুক্ত নাই, এটা 9M এর মধ্যে অন্তর্ভুক্ত। মিনিট, মেজারমেন্ট, মোটিভেশন এগুলো 9M এর মধ্যে অন্তর্ভুক্ত, 6M এর মধ্যে অন্তর্ভুক্ত নাই। ওকে, আপনাদের আবার 6M 9M কি জিনিস শেখার দরকার নেই, আপনাদের দরকার নেই আপাতত। গণতান্ত্রিক ব্যবস্থাপনার উন্নয়ন ঘটে কোন যুগে? মনে রাখবেন, মিশরীয় সভ্যতা সবচেয়ে প্রাচীন সভ্যতা। হিব্রু সভ্যতায় আমাদের এই যে হযরত আছে না, মুসা আলাইহিস সালাম, তার ধারণা পাওয়া গিয়েছে। গ্রিক সভ্যতায় এই গণতান্ত্রিক ব্যবস্থাপনার ধারণা পাওয়া গিয়েছে। ব্যাবিলনীয় সভ্যতায় দ্য কোড অফ হাম্বারাবি, দ্য কোড অফ হাম্বারাবি এর ধারণা পাওয়া গিয়েছে। আরেকটা জিনিস মনে রাখেন সহজে, গণতান্ত্রিকে গ আছে, গ্রিকে গ আছে, এটা মনে রাখতে পারেন। গণতান্ত্রিক গ্রিক, গণতান্ত্রিক গ্রিক, গ্রিক সভ্যতায় গণতান্ত্রিক ব্যবস্থাপনার ধারণা পাওয়া গিয়েছে। এছাড়া আরো যদি পড়তে চান, চৈনিক সভ্যতায় সানজু লাওজু এর ভূমিকা রয়েছে। দ্য আর্ট অফ ওয়ার সানজুর গ্রন্থটি ছিল। আচ্ছা, এরপর আসেন, ওকে, এটা মাত্র তো বললাম দ্য কোড অফ হাম্বারাবি। দ্য কোড অফ হাম্বারাবি রচিত হয়েছিল কোন সভ্যতায়? ব্যাবিলনীয় সভ্যতা। এটা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। কোন কার্য সম্পাদনের সাধারণ প্রক্রিয়াকে কি বলা হয়? কাজ সম্পাদনের সাধারণ প্রক্রিয়া। তো আমরা জানি একটা কাজ সম্পাদনের সাধারণ প্রক্রিয়া, এটাকে কি বলা হয়? যে বা এটা হচ্ছে নির্দেশিকা, সাধারণ নির্দেশিকা। এটা থাকলেও নির্দেশিকা, সেটা হচ্ছে আমাদের একটা নীতি বা জাস্ট পলিসি। পলিসি, এটা হচ্ছে একটা পলিসি, যে কিভাবে কাজ করবো, নীতি আছে, এটা এইভাবে করতে হবে, এটা এইভাবে করে, এটা এইভাবে সবসময় করবেন। এটা একটা নীতি, সাধারণ নীতি, গাইডলাইন। দিস ইজ গাইডলাইন। ওকে, এর উত্তর হবে কি? গাইডলাইন। আচ্ছা, এখন বলে স্যার, এটা যদি গাইডলাইন হয়, এটা উত্তরটা যদি এইটা হয়, তা বাকিগুলো কখন হইতে পারে? কৌশল। এটা হচ্ছে প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য যে লক্ষ্য করা হয়, মানে পরিকল্পনা করা হয় প্রতিযোগিতা মোকাবেলার জন্য, প্রতিযোগিতার জন্য। কৌশল কি? এটা হচ্ছে আমার অভিপ্রেত ফল, অভিপ্রেত ফল, যেটার জন্য আমি কাজ করি। যেমন আমার টার্গেট জিএসটি তে টপ করা, এটা হচ্ছে আমার লক্ষ্য। আমার লক্ষ্য কি? জিএসটি, এটা হচ্ছে টপ করা। আর আমার কৌশল কি? কিভাবে আমি অন্যদের থেকে এগিয়ে যাব, অন্যদের থেকে এগিয়ে যাব কিভাবে। তার প্রক্রিয়া কি জিনিস? প্রক্রিয়া হচ্ছে ধারাবাহিক কাজের সমষ্টি, পরস্পর নির্ভরশীল ধারাবাহিক কাজের সমষ্টি, মানে একটার সাথে একটা জড়িত। এগুলো হচ্ছে আমাদের প্রক্রিয়া। পরস্পর নির্ভরশীল কতিপয় ধারাবাহিক কাজের সমষ্টিকে প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, তাহলে আমাদের এটা উত্তর হচ্ছে নীতি। ওকে, আমি একদম ভেঙে দেখাই দিলাম যেন এটা কারো কোনো সমস্যা না হয়। টপ 10-এ, ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া করি যেন টপ 10-এর মধ্যে একজন আসেন। লাইভ ক্লাস হচ্ছে বলতেছে, ক্লাস কই, কি একটা অবস্থার মধ্যে পড়ছে এদের। তারপর আসেন ডিভিশন অফ লেবার। ঠিক আছে, মানে শ্রম বিভাজন, ডিভিশন অফ লেবার, শ্রম বিভাজন বাংলায়। এর ধারণাটা প্রথম কে দিয়েছেন? আচ্ছা, আপনাদের একটু এটা একটু ডিসটেন্সটা বলে রাখি। পার্থক্যমূলক মজুরি প্রথা, পার্থক্যমূলক মজুরি প্রথা, এর ধারণা দিয়েছেন এফ.ডব্লিউ. টেলর। আচ্ছা, এটা উত্তরটা বলেন আপনারা। 17 এর উত্তরটা কি হবে এটা আপনারা বলবেন। ওকে, 17 এর উত্তরটা কি হবে একটু বলেন কষ্ট করে।
ডিভিশন অফ লেবার এই ধারণাটা দিয়েছেন আমাদের অ্যাডাম স্মিথ। তার একটা গ্রন্থ ছিল দ্য ওয়েলথ অফ নেশন, যেটা 1776 সালে তিনি আবিষ্কার করেছিলেন। এমবিও ধারণাটি কে প্রবর্তন করেন? এটা আপনি একটু আগে বলছি, আপনারা বলেন। এমবিও ধারণাটি দ্য প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট এই বইতে, দ্য প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট এই বইতে একজন ব্যক্তি ধারণা দিয়েছিলেন 1954 সালে। তিনি আধুনিক ব্যবস্থাপনাদের মধ্যে একজন, আধুনিক যুগের, তিনি আধুনিক যুগের ব্যবস্থাপক। এটাও মনে রাখেন, এই এমবিএ ধারণার পূর্ণরূপ হচ্ছে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। এত কিছু শেখার পরে যদি ভুল হয় খবর আছে, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। তো এটা উত্তর তো বুঝতে পারছেন, পিএফ ড্রাকার, পিটার এফ ড্রাকার। ঠিক আছে, এটার পুনরূপ কি? এটার পুনরূপ হচ্ছে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। আর এমবিএ ধারণাটা কে দিয়েছেন? পিটার এফ ড্রাকার। এরপর আসেন, ব্যবস্থাপনার নীতিমালা 9 কোনটা? ওই যে 14টা নীতি ছিল না আমাদের, এই 14টার মধ্যে কোন নীতিটা আমাদের নাই? ব্যবস্থাপনার কোন নীতিটার মধ্যে নাই এখানে অন্তর্ভুক্ত? ব্যবস্থাপনার কোন নীতিটা আমাদের নাই? এখানে হবে, দেখেন, এই যে ব্যবস্থাপনা নীতিমালাগুলো, কাজ বিভাগের 1 নাম্বার, আদেশের ঐক্য 4 নাম্বার, শৃঙ্খলা, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো 9 নাম্বার, কার্যকারিতা ও কার্যদক্ষতা, এরকম কোন নীতি নাই ব্যবস্থাপনার। এরকম কোন নীতির মধ্যে আমাদের দেখি নাই আমরা। উত্তর হবে কি? কার্যকারিতা ও কার্যদক্ষতা। কোনটি ব্যবস্থাপনার মূল নীতি নয়? এটা আপনারা বলেন। এই 20 নাম্বারটা একটু আপনারা বলেন দেখি কি অবস্থা, বলতে পারেন কিনা। বিশ নম্বরটা একটু কষ্ট করে আপনারা বলেন। ঠিক আছে, পারিশ্রমিক নীতি 10 নাম্বার, কাজের দক্ষতা, যোগ্যতা ইত্যাদি অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। শৃঙ্খলা নীতি 9 নাম্বার, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে রাখতে হবে। উদ্যোগের নীতি, সবাইকে স্ব-উদ্যোগী হতে হবে নিজের জায়গা থেকে, এটা হচ্ছে আমাদের 13 নম্বরে ছিল। কিন্তু বিকেন্দ্রীকরণ, এরকম কোনো নীতি নাই। শুধু বিকেন্দ্রীকরণ কোনো নীতি নাই, আমাদের আছে কেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ। শুধু বিকেন্দ্রীকরণ কোন নীতি নাই। ঠিক আছে, তাহলে উত্তর হবে কি? এটা। বিকেন্দ্রীকরণ মানে কি? বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে সিদ্ধান্ত আপনারা নেবেন, আমি না, বা রিয়াজ স্যার না, বা আমির স্যার না। সিদ্ধান্ত নিবে কে? আপনারা। আপনাদের ক্লাস রুটিন কখন হবে, কয়টার সময় ক্লাস হবে, কয়টা ক্লাস নিব, এটা আপনারা ঠিক করে দিবেন। এটা হচ্ছে বিকেন্দ্রীকরণ। আর কেন্দ্রীকরণ কি? সিদ্ধান্ত উপরি পর্যায়ে লোকেরা নিবে, কেন্দ্রীকরণ। নিচু পর্যায়ে নিলে বিকেন্দ্রীকরণ। শুধু বিকেন্দ্রীকরণ কোন নীতি নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপর আসেন, ব্যবস্থাপনার কোন স্তরে ধারণাগত দক্ষতা বেশি প্রয়োজন? স্যার, ধারণাগত দক্ষতা কি? ধারণাগত দক্ষতা হচ্ছে কল্পনা সংক্রান্ত দক্ষতা, কল্পনা সংক্রান্ত দক্ষতা। এবং এটাও মনে রাখবেন, এই ধারণাগত দক্ষতাটা হচ্ছে আপনার যে ভবিষ্যতে কি হবে সেটা এখনই বুঝতে পারা, সামনে কি হইতে পারে সেটা আগেই বুঝতে পারা। এটা উচ্চ পর্যায়ের লোকের জন্য বেশি প্রয়োজন হয়। আর সকল স্তরে দরকার হয় মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতা, মানবীয় বা আন্তঃব্যক্তিক। মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতা। আসেন, নিচের কোনটি হেনরি ফেল কর্তৃক প্রদত্ত ব্যবস্থাপনার মূল নীতি নয়? হেনরি ফেল নীতি দিয়েছিলেন কার্য বিভাজন নীতি 1 নম্বরে, আদেশের ঐক্য 4 নম্বরে, একজন ব্যক্তির আদেশদাতা একজন, নিয়ন্ত্রণ কোনো নীতি নাই, এটা কার্যাবলী। কেন্দ্রীকরণ, শুধু কেন্দ্রীকরণ নীতি নাই, তবে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ আছে, এটা নেওয়া যায়।
3 নম্বরে যে সিদ্ধান্ত কারা নিবে, যে এরকম সিদ্ধান্ত যদি এরা নেন, ভালো করে দেখেন, এরা সিদ্ধান্ত নিলে কেন্দ্রীকরণ, এরা সিদ্ধান্ত নিলে বিকেন্দ্রীকরণ। এখন দেখা যাচ্ছে যেহেতু উত্তর 3 তো হবেই না, তাই এটা দেওয়ার দরকার নেই, এটা তো দেখা যাচ্ছে এটা হবেই না, এটা তো আছে তাও, এটা তো নাই, এটা উত্তর হবে গ। নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবস্থাপনার একটা কাজ, যা বলি কাজ, এটা কোনো নীতি না। কোনটি ব্যবস্থাপনার নীতি নয়? শৃঙ্খলা, পারিশ্রমিক, উদ্যোগ। ভবিষ্যৎ অনুমান করা এটা একটা ধারণাগত দক্ষতা, এটা হচ্ছে একটা দক্ষতা ধারণাগত, বা এটাকে বলা হয় প্রজ্ঞা, যে ভবিষ্যতে কি হবে আগে থেকে অনুমান করা, বা বলা যায় দূরদর্শিতা। যাই বলেন না কেন, এটা হচ্ছে আমাদের উচ্চ স্তরে বেশি দরকার হয়, এটা ব্যবস্থাপনার কোনো নীতি না। কৌশলগত দক্ষতা বলতে কি বোঝায়? কৌশলগত দক্ষতা, দিস ইজ দক্ষতা। ওকে, এখন হচ্ছে প্রতিষ্ঠানের পরিকল্পনা করে কারা? পরিকল্পনা প্রতিষ্ঠানের আপনার কৌশল নির্ধারণ করে কারা? কৌশল নির্ধারণ প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ কারা করেন? এগুলো নির্ধারণ করেন হচ্ছে আপনার উচ্চ পর্যায়ের লোকেরা, এগুলো করেন হচ্ছে উচ্চ পর্যায়ের লোকেরা। ওকে, কৌশলগত দক্ষতা বলতে কি বোঝায়? কৌশলগত দক্ষতা কার্য সংক্রান্ত জ্ঞান, বা কাজটা কিভাবে করা হবে, কাজের কৌশল, কাজ করার কৌশল। এটা হচ্ছে আপনার নিম্ন স্তরে বেশি দরকার হয়, এটা উত্তর হবে কাজ সংক্রান্ত জ্ঞান। একটা এক্সাম্পল, আমি ম্যানেজমেন্ট পড়াচ্ছি, ম্যানেজমেন্টটা কিভাবে পড়াইলে, কি কৌশলে পড়াইলে শিক্ষার্থীরা বেশি মনোযোগ দিবে, বা রিয়াজ স্যার হিসাব বিজ্ঞান পড়ায়, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে, উদ্ধৃতপত্র তৈরি, এই উদ্ধৃতপত্র তৈরি করার জন্য তার কৌশল বা কাজ সংক্রান্ত জ্ঞান লাগবে। এর উত্তর হচ্ছে কৌশলগত দক্ষতা, সেটা কাজ সংক্রান্ত জ্ঞান। তবে পরিকল্পনা প্রণয়ন, কৌশল নির্ধারণ, লক্ষ্য উদ্দেশ্য অর্জন, উদ্দেশ্য নির্ধারণ, এগুলো উচ্চ পর্যায়ের কাজ হলেও কৌশলগত দক্ষতা বা কৌশলগত জ্ঞান এটা কাজ সংক্রান্ত জ্ঞান, যা নিম্ন স্তরে দরকার হয়। ওকে, আসেন জোড়াময় শিকল, এই নীতিটা কোন বিষয়ের সাথে সম্পৃক্ত, এটা আপনারা বলবেন। তো এখন জোড়াময় শিকলের নীতি কি জিনিস স্যার, এটাই তো আমি জানি না। এটা হচ্ছে প্রতিষ্ঠানের একেবারে উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত কে কার ঊর্ধ্বতন, মানে কে এমডি, কে জিএম, কে এজিএম, কে ফোরম্যান, এটা আপনি বুঝতে পারেন যেন। অথবা মইয়ের মতো যদি করেন, মই এভাবে কে কার ঊর্ধ্বতন, এমডি সাহেব, কে জিএম সাহেব, কে এজিএম, কে ফোরম্যান, কে স্টাফ, এগুলো যেন সরাসরি সহজে বুঝতে পারা যায়। এই ক্ষেত্রে দেখেন একদম উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত এই ব্যক্তির ঊর্ধ্বতন কর্মকর্তা এ, এই ব্যক্তি ফোরম্যানের খোঁজ খবর নিবে, জবাবদিহিতা করবে। তাহলে এখানে উপর থেকে নিচের দিকে নেমে আসে কর্তৃত্ব, উপর থেকে নিচের দিকে কি নেমে আসে? কর্তৃত্ব। আর নিচ থেকে উপরের দিকে, নিচের থেকে উপরের দিকে কি যায় জানেন? একদম নিচ থেকে উপরের দিকে যাবে, সেটা হচ্ছে জবাবদিহিতা, জবাবদিহিতা। তাহলে আমরা বলতে পারি এই প্রশ্নের জোড়াময় শিকলের নীতিতে নিয়মানুবর্তিতা, কর্তৃত্ব অর্পণ, ভারসাম্য রক্ষা, কর্তৃত্ব প্রবাহ। অর্থাৎ জোড়াময় শিকলের নীতি হচ্ছে প্রতিষ্ঠানের উপরের স্তর থেকে একদম নিচের স্তর পর্যন্ত কে কার ঊর্ধ্বতন, কে কার অধস্তন, যেন সে সহজেই বুঝতে পারে। এবং এই জোড়াময় শিকলের প্রতিষ্ঠানের একদম উপরের স্তরের সাথে একজনের সাথে একজনকে জোড়ায় জোড়ায়
লাগিয়ে দেওয়া হয়, যেন সে কার কাছে কাজ জমা দিবে, সে কার কাজ তত্ত্বাবধান করতে পারবে, বুঝতে পারে। এতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজ হয় এবং এইখানে কর্তৃত্ব প্রবাহটা উপর থেকে নিচের দিকে নেমে আসে আর জবাবদিহিতা নিচ থেকে উপরের দিকে যায়। কর্মীরা শুধুমাত্র একজন ঊর্ধ্বতনের নিকট থেকেই ফরমায়েশ গ্রহণ করবে। সাপোজ আপনি গ্রহণ করবেন একজন থেকে, কজন থেকে? একজন থেকে। যেমন আপনাদের মাইশা ম্যাম যা বলবে শহীদ স্যার তাই পালন করবে। একজন ব্যক্তির আদেশদাতা একজন, এটাই হচ্ছে আদেশের ঐক্যনীতি। এই ক্ষেত্রে যদি একজন ব্যক্তিকে একাধিক ব্যক্তি আদেশ দেন, তখন সেটা হবে দ্বৈত অধীনতা। দ্বৈত অধীনতা, ঠিক আছে? একজন ব্যক্তিকে যদি একাধিক ব্যক্তি আদেশ দেন তখন কি হবে? দ্বৈত অধীনতা। এরপর আসেন ফোরম্যান, সুপারভাইজার, তত্ত্বাবধানের পরিসর বা প্রথম স্তরের, প্রথম লেভেলের ব্যবস্থাপক, প্রথম সারির ব্যবস্থাপক, তারা হচ্ছে নিম্ন স্তর। তারা কর্মীদের কাজ সরাসরি তত্ত্বাবধান করেন। এরা তারা উদ্দেশ্য, পরিকল্পনা এরা কি করেন? বাস্তবায়ন করেন, মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে। এর কাজ হচ্ছে ইমপ্লিমেন্ট করা। এসপ্রিট ডি কোর্স, এটা হচ্ছে ফরাসি শব্দ এবং এর অর্থটা হচ্ছে একতাই বল। সাধারণত সমবায় সংগঠনে এই এসপ্রিট ডি কোর্স শব্দটি ব্যবহার করা হয় এবং ব্যবস্থাপনা নীতিমালার একতাই বল 14 নম্বর নীতিতে বা সর্বশেষ নীতিতে এটা ব্যবহার করা হয়। সর্বশেষ নীতিতে একতাই বল এসপ্রিট ডি কোর্স ব্যবহার করা হয়। আচ্ছা, পরিকল্পনা কি? পরিকল্পনা হচ্ছে আমি সামনে কি করব, রমজানে কি করব সেটা এখন ঠিক করে ফেলা। ওকে, এটা হচ্ছে ভবিষ্যতে কি করবেন আগেই ঠিক করা। এটা কোনো শারীরিক প্রক্রিয়া না, বাহ্যিক প্রক্রিয়া না, অন্তর্মুখী প্রক্রিয়া না। এটা হচ্ছে একটা চিন্তন মনন প্রক্রিয়া বা এটা হচ্ছে একটা মানসিক কাজ। এটা হচ্ছে প্রাথমিক কাজ, প্রধান কাজ, মূল কাজ, সকল কাজের ভিত্তি। এরপর আসেন নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা নয়? তো আমরা স্থায়ী পরিকল্পনা শিখেছিলাম কি শহীদ স্যারের নাম দিয়ে, যে সামাজিক রীতিনীতি বাদ দিয়ে, সামাজিক রীতিনীতি বাদ দিয়ে আমাদের শহীদ স্যার নতুন পদ্ধতি ও প্রক্রিয়ার মাধ্যমে বিয়ের কৌশল করেছিলেন এবং সেটাই বাস্তবায়ন করছেন। উনি সামাজিক রীতিনীতি বাদ দিয়েই বিয়ের কৌশল করছেন এবং সেটাই বাস্তবায়ন করছেন। উনি সামাজিক রীতিনীতি বাদ দিয়ে শহীদ স্যার নতুন পদ্ধতি ও প্রক্রিয়ার মাধ্যমে বিয়ের কৌশল করছেন এবং সেটাই বাস্তবায়ন করছে। এই তার কাজটা হচ্ছে আমাদের রীতিনীতি, পদ্ধতি, প্রক্রিয়া, কৌশল, এগুলো সব স্থায়ী পরিকল্পনা। কি পরিকল্পনা? স্থায়ী পরিকল্পনা। তাহলে আমরা বলতে পারি প্রক্রিয়া স্থায়ী পরিকল্পনা, পদ্ধতি স্থায়ী পরিকল্পনা, নীতি স্থায়ী পরিকল্পনা, প্রকল্পটা বাদ। প্রকল্প হচ্ছে একার্থক পরিকল্পনা। প্রকল্প কি হবে? একার্থক পরিকল্পনা। আচ্ছা, এগুলো যেন ভুল না হয়। হ্যাঁ, এগুলো থেকে একটা এমসিকিউ থাকবে। তাই কোনটি স্থায়ী পরিকল্পনা? মাত্র বুঝাইলাম যে আমাদের পলিসি বা নীতি, এটা স্থায়ী পরিকল্পনা। বাজেট, কর্মসূচি,
প্রকল্প, এগুলো হচ্ছে আমাদের একার্থক পরিকল্পনার অন্তর্ভুক্ত। এগুলো আমাদের একার্থক পরিকল্পনার অন্তর্ভুক্ত। সিদ্ধান্ত গ্রহণের প্রথম পদক্ষেপ কোনটি? সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ এটা হচ্ছে একাধিক বিকল্প থেকে সর্বোত্তম বিকল্পটা বাছাই করা। ধরেন আপনার কাছে জিএসটি আছে, আপনার কাছে রাজশাহী ইউনিভার্সিটি আছে, কুমিল্লা আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, এগুলো থেকে সবচেয়ে ভালো যেটা সেইখানে ভালোটার মধ্যে আপনি কি করবেন, যে ওইটা গ্রহণ করবেন। এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত গ্রহণ। এর প্রথম কাজ হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ, আর সর্বশেষ কাজ হচ্ছে উত্তম বিকল্প গ্রহণ। উত্তম বিকল্প গ্রহণ, এটা জিনিস মনে রাখবেন। প্রথম আর শেষ ধাপ প্রায় আসতে পারে। প্রতিযোগিতামূলক পরিকল্পনা, আপনি কিভাবে অন্যান্য শিক্ষার্থীদের থেকে এগিয়ে থেকে আপনি জিএসটি পরীক্ষায় টপ করবেন, এই জন্য কিছু কৌশল আপনাকে মাথায় নিতে হবে। এই যে প্রতিযোগিতামূলক পরিকল্পনা অন্য প্রতিষ্ঠানের পরিকল্পনা থেকে এগিয়ে যাওয়ার একটা বিষয়, সেটা হচ্ছে কৌশল। প্রতিযোগীদের থেকে এগিয়ে যাওয়ার একটা কৌশল। আবারও বলছি, প্রতিযোগীদের থেকে এগিয়ে যাওয়ার কৌশল হচ্ছে আমাদের এই প্রতিযোগিতামূলক পরিকল্পনা বা কৌশল। আমরা কোথায় আছি, এখন কোথায় আছি, কোথায় যেতে চাই, এই দুয়ের মধ্যে সেতুবন্ধন কে রচনা করেন আপনারা বলেন। আমরা কোথায় আছি, কোথায় যেতে চাই, এই দুইটার মধ্যে সেতুবন্ধন রচনা করেন কে? ওকে, আমরা আছি এখন যেখানে, যেতে চাই যেখানে, এই দুয়ের মধ্যে সেতুবন্ধন রচনা করেন হচ্ছে আমাদের পরিকল্পনা। নেতৃত্ব যেখানে আছে ভুল, উত্তর হবে পরিকল্পনা। উত্তর হবে কি? পরিকল্পনা। পরিকল্পনা বাস্তবায়নের হাতিয়ার। পরিকল্পনা বাস্তবায়ন করা হয় কি দিয়ে? আপনি পরিকল্পনাটা বাস্তবায়ন করবেন কি দিয়ে? আপনার হাত দিয়ে। মানে হাত মানে কি? হাতিয়ার। হাতিয়ারটা কি? বাহু। বাহু বলা হয় কাকে? সংগঠনকে। এটা হচ্ছে সংগঠন। পরিকল্পনা বাস্তবায়নের হাতিয়ার সংগঠন, এটাকে বাহু বলে বাহুর সাথে তুলনা করা হয়। বাহুর সাথে তুলনা করা হয়। এটা ব্যবস্থাপনা প্রক্রিয়ার সেকেন্ড গুরুত্বপূর্ণ কাজ। এক নম্বর হচ্ছে পরিকল্পনা। ওকে, এই যে 35টা এমসিকিউ বললাম, এর মধ্যে কার কার মানে 3টার কম ভুল হয়েছে, কার কার 6টার কম ভুল হয়েছে? যাদের 3টার কম ভুল হয়েছে তারা হচ্ছে বেস্ট, আর যাদের 6টার কম ভুল হয়েছে তাদের বলা যায় গুড। আর এর চেয়ে যারা কম পাইছে তাদের প্রস্তুতি বলা যাবে ভালো না, এক কথায়। পরিকল্পনায় বেস্ট অপশন এবং পরিকল্পনাটাই হচ্ছে উত্তর। 34 নম্বর উত্তরটা পরিকল্পনাই। এছাড়া যারা যেটা অন্যটা দিবে তারা কোথাও নাম্বার পাবে না। এবং যারা পরিকল্পনা ব্যতীত, যে আমরা কোথায় আছি, কোথায় যেতে চাই, অন্যটা পড়াবে বা অন্যটা লিখা থাকবে, ওইটা ভুল, সবাই মানে ডিরেক্ট ভুল। ঠিক আছে, 7টা ভুল। সাদিয়া নূর, আরেকটু ভালো করতে হবে। ভুল হয় নাই, একটা স্কিপ করছি, মাশাআল্লাহ, খুবই ভালো। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন, অনেকের 5টা ভুল, অনেকের মানে সবগুলোই হয়েছে। 4টা ভুল, অনেকের 34টা হয়েছে। তার মানে আপনারা নিজেরাই তো বুঝতে পারেন যে আপনার প্রস্তুতিটা কতটুকু ভালো, কতটুকু মন্দ। বোঝা যায় না যে আসলে অন্য শিক্ষার্থীরা পারে 30টার উপরে, আমি 25টা পারতে আমার কষ্ট হয়ে যায়। তার মানে বুঝতে পারছেন গুচ্ছতে আপনার চান্স পাওয়ার সম্ভাবনাটা কিরকম। এটা মানে আপনার প্রস্তুতির ঘাটতি আছে এখনো। আস্তে আস্তে রিকুপ করার চেষ্টা করুন, ঠিক আছে? রয় রিপনকে, ইফাত 35টা, হালদার, অন্তু হালদার একটা ভুল হয়েছে, অনেক 33টা। আমি ক্লাসের পরে একটা এক্সাম নিব, আবারও বলছি, ক্লাসের পরে একটা এক্সাম নিব নিজে থেকে।
35টা এমসিকিউ থাকবে। এই এমসিকিউ গুলোর মধ্যে কার কয়টা হয় আমি দেখব, কার কয়টা হয় আমি একটু দেখবো দেখার জন্য। হ্যাঁ, পাঁচটা ভুল হয়েছে। ওকে, আমি একটু প্রশ্নটা সেট আপ করতে দিয়ে দিই। একটু সেট আপ করতে দিয়ে দিই যেন প্রশ্নটা সেট আপ করতে থাকে। 35টা এমসিকিউ, ম্যানেজমেন্ট ফায়ার ক্লাস। ওকে, ক্লাসের পিডিএফ। ওকে, এটা দিয়ে দিই হচ্ছে আমার প্রশ্ন ব্যাংকে। সময় দিব কয় মিনিট 25টার জন্য? 6 মিনিট দিই, 6 মিনিট। 25টার জন্য 6 মিনিট, হ্যাঁ এনাফ। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরে 25টা দেখি। নিচের কোনটি একার্থক পরিকল্পনা? একটি উদ্দেশ্য অর্জনের জন্য যে পরিকল্পনা করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলে। এবার 35টার মধ্যে দেখবেন কার কয়টা হয়। ঠিক আছে, এবার 35টার মধ্যে কার কয়টি হয়। আচ্ছা, একটি উদ্দেশ্য অর্জনের জন্য যে পরিকল্পনা করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলে। এগুলো মনে রাখবেন কিভাবে, দেখেন। প্রকল্প, কর্মসূচি, অভিক্ষেপ, বাজেটটাকেও একার্থক পরিকল্পনায় আনা যায়, বাজেটটাকেও একার্থক পরিকল্পনায় আনা যায়। এছাড়া স্বল্পমেয়াদী, স্যার আপনার এক্সামে অনেক কম পাই। আরে কেন কম পাবেন কেন, এখন ভালো পাইতে হবে তো। 6 মিনিট দিয়েছে, 6 মিনিট। উৎপাদিত দ্রব্য, আপনি একটা উৎপাদিত দ্রব্য সরাসরি ভোক্তাদের নিকট সরবরাহের নীতি কোন ধরনের পরিকল্পনা? আপনি একটা পণ্য উৎপাদন করছেন, ধরেন আম, ধরেন চেয়ার, এগুলো আপনি সরাসরি ভোক্তার কাছে বিক্রি করে দিবেন, ভোক্তা। তাহলে সরাসরি উৎপাদিত পণ্যটা ভোক্তার নিকট সরবরাহ, এটা কিসের সাথে সম্পর্কিত? এটা কি কর্মসূচি, এটা কি প্রকল্প, এটা কি পদ্ধতি, এটা কি কৌশল? উত্তর হবে কৌশল। কৌশল ভিন্ন, এটা উত্তর যদি অন্য কিছু থাকে তার মানে সেটা হচ্ছে ভুল দেওয়া আছে, একদম ডিরেক্ট বলে দিলাম। এটা উত্তর হচ্ছে কৌশল, এটাই সঠিক। এটা 2018 সালে আসছিল বোর্ডের গ প্রশ্নে এবং উত্তর হচ্ছে কৌশল ছিল। নিচের কোনটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার একটি পদক্ষেপ নয়? আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় টোটাল 6টা পদক্ষেপ আছে। একদম সবার আগে বিকল্প সুযোগ, মানে আপনার হচ্ছে যে সুযোগ সুবিধা সবার আগে চিহ্নিত করতে হবে, আপনার ভবিষ্যৎ সুযোগ সুবিধা চিহ্নিতকরণ। এরপর হচ্ছে বিকল্প সমূহ স্থিরকরণ, বিকল্প সমূহ মূল্যায়ন। তারপর হচ্ছে লক্ষ্য, আগে ভবিষ্যৎ, আগে হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্যায়ন, লক্ষ্য নির্ধারণ, বিকল্প সমূহ স্থিরকরণ, বিকল্প সমূহ মূল্যায়ন। তারপর হচ্ছে উত্তম বিকল্প কোন, সর্বশেষ সর্বোৎকৃষ্ট বিকল্প বাছাইকরণ। এই প্রকল্পটা নাই। বিকল্প সমূহ উন্নয়ন, এটা আছে আমাদের পদক্ষেপের মধ্যে। সর্বোৎকৃষ্ট বিকল্প বাছাইকরণ, এটাই তো, এটা শেষ, সরি এটা হচ্ছে আমাদের শেষ। এক নম্বর হচ্ছে এটা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের বিকল্প সমস্যা সমাধান উন্নয়ন, বিকল্প সমাধান মূল্যায়ন, বিকল্প সমূহ মূল্যায়ন, এইটা আছে। কিন্তু বিকল্প সমাধান, বিকল্প উন্নয়ন এটা নাই, উন্নয়নটা নাই। আমাদের যে 6টা ধাপের মধ্যে বিকল্প সমাধান, এখানে সমাধান কতটা বাদ দিয়ে বিকল্প উন্নয়ন, বিকল্প সমূহ হবে, বিকল্প সমূহ উন্নয়ন এটা নাই, বিকল্প সমূহ মূল্যায়ন এটা আছে। ধরেন এক্সাম্পল দেখাই, আপনার কাছে ডিইউ, আরইউ, জিএসটি আছে।
এখন কি আপনার এই বিকল্পগুলো কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে গেলে ভালো হয়, নাকি রাজশাহীতে, নাকি জিএসটিতে, অর্থাৎ বিকল্প সমূহ মূল্যায়ন করতে হবে। এরপরে সবচেয়ে ভালো যেটা মনে হয় আপনার কাছে, আমার কাছে জিএসটি সবচেয়ে ভালো মনে হচ্ছে। সর্বোৎকৃষ্ট বিকল্প বাছাইকরণ, এটা শেষ ধাপ। আর ভবিষ্যৎ মূল্যায়ন, সুযোগ সুবিধা চিহ্নিতকরণ বা ভবিষ্যৎ আপনার সমস্যা চিহ্নিতকরণ প্রথম কাজ। প্রথম কাজ হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ। আচ্ছা, এই ক্ষেত্রে এইটার উত্তর কোথাও নাই। বিকল্প উন্নয়ন, আপনি ভর্তি হবেন গুচ্ছতে, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি উন্নয়ন করার কোনো দরকার নাই। উত্তর হবে খ। এর উত্তর হবে খ। হ্যাঁ, উত্তর খ এই দিয়েছে এখানে। পরিকল্পনার অভিপ্রেত ফল, একদম মূল টার্গেট, যেটার জন্য আমরা পরিকল্পনা করে থাকি, যার জন্য পরিকল্পনা করা হয়। জিএসটি তে টপ 10, টপ 100, এইটা হচ্ছে আমাদের অভিপ্রেত ফল, যেটা আমি পেতে চাই, সেটা হচ্ছে লক্ষ্য। যেটা হচ্ছে পেতে চাই সেটা হচ্ছে লক্ষ্য। কর্মসূচি হচ্ছে একার্থক পরিকল্পনার মধ্যে বড় পরিকল্পনা, প্রকল্প হচ্ছে একার্থক পরিকল্পনার মধ্যে ছোট পরিকল্পনাগুলো। বিশ্বায়ন মোকাবেলায় বহুজাতিক কোম্পানি, যেমন হচ্ছে বাটা, আরএফএল, কোন ধরনের পরিকল্পনা নিতে হয়? যারা বহুজাতিক কোম্পানি, তাদের শাখা অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এই জন্য তাদের কোন ধরনের পরিকল্পনা নিতে হবে একটু বলেন। এটা আপনারা 40 নম্বরে দেখি, এটা আপনারা একটু কষ্ট করে বলেন। 40, উত্তর সি 40-এর। ইফু মোল্লা, মানফ মোল্লা দুইজন দিয়েছেন। ওকে, মিরু, আজমিরা, ইয়েস। সব এটা হচ্ছে কৌশলগত পরিকল্পনা হবে, যে আমি কিভাবে এই গ্লোবালাইজেশনের যুগে আমার লক্ষ্যটা পূরণ করব, আমি প্রতিযোগিতার মোকাবেলা করব, এগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক পরিকল্পনা। আর নর্মালি বহুজাতিক প্রতিষ্ঠানকে তো আমাদের, যেগুলো বহুজাতিক কোম্পানি, তাদেরকে আঞ্চলিক পরিকল্পনা করতে হয়, এখানে আঞ্চলিক নাই দিয়ে দিচ্ছে, নাই। একজন ম্যানেজারের অধীনে কতজন কর্মী কাজ করবে তা নির্ধারণের বিষয়টি ব্যবস্থাপনা কোন কাজে অন্তর্ভুক্ত? আমির স্যার, রিয়াদ স্যার, সম্রাট স্যার। আমির স্যারের অধীনে 200 বা 300, রিয়াদ স্যারের অধীনে 400, সম্রাট স্যারের অধীনে 500 জন। একজন ম্যানেজারের অধীনে কতজন কর্মী কাজ করবে তা নির্ধারণের বিষয়টি ব্যবস্থাপনার কোন কাজের অন্তর্ভুক্ত? এটা আপনারা বলেন। পরিকল্পনা, সংগঠিতকরণ, নেতৃত্ব প্রদান, প্রেষণা প্রদান। একেবারে এইচএসসির বইতেই একটা লাইন আছে, কাম্য পরিসর নির্ণয় বা পরিসর, যেটা হচ্ছে তত্ত্বাবধানের পরিসর নির্ণয়, সেটা হচ্ছে সংগঠিতকরণ করা হয়। কি পরিসর? তত্ত্বাবধানের পরিসর। তত্ত্বাবধান, কে কয়জনকে তত্ত্বাবধান করবে, বা বলতে পারি কাম্য পরিসর নির্ণয়, কার অধীনে কতজন কর্মী দিলে ঠিকভাবে কাজ করতে পারবে, এগুলো হচ্ছে সংগঠিতকরণে করা হয়। কোন কোথায়? সংগঠিতকরণ কাজে। একদম এইচএসসি বইয়ের রেফারেন্স অনুযায়ী এভাবে দিয়েছি এটা। এরপর আসেন, নিচের কোনটি সংগঠনকরণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত পদক্ষেপ নয়? সংগঠিতকরণের কাজ কি কি? সবার প্রথম কাজ বিভাজন, কার্য বিভাজন। 2 নম্বর দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ, দায়িত্ব কর্তৃত্ব অর্পণ, পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। লক্ষ্য নির্ধারণ তো নাই, লক্ষ্য নির্ধারণের কাজ হচ্ছে পরিকল্পনা, এটা সংগঠিতকরণের মধ্যে অন্তর্ভুক্ত নেই। লক্ষ্য নির্ধারণ করা হয় কিসে? পরিকল্পনায়, সংগঠিতকরণের সাথে সম্পর্ক নাই। যে কাঠামো কর্তৃত্বে দ্বৈত লাইন সৃষ্টি হয়, দ্বৈত লাইন সৃষ্টি হয় কিভাবে? ধরেন আমির স্যার এবং মারুফ স্যার একসাথে শহীদ স্যারকে দুইটা ভিন্ন আদেশ দিচ্ছে। আমির স্যার বলতেছে ফিনান্স ক্লাস নেন, মারুফ স্যার বলতেছে আপনি ফিনান্স ক্লাস নেওয়ার দরকার নাই, আপনি মার্কেটিং ক্লাস নেন। তখন শহীদ স্যার একই সময়ে দ্বৈত আদেশ পাবেন। সেটা হচ্ছে ম্যাট্রিক্স সংগঠনে দেখা যায়, কারণ একখানে এক ধরনের দ্রব্যভিত্তিক নির্বাহী থাকে, আবার আরেকটা আছে কার্যভিত্তিক নির্বাহী। এই দুই ধরনের নির্বাহীর কারণে দ্বৈত অধীনতার সৃষ্টি হয় এই ম্যাট্রিক্স সংগঠন কাঠামোতে। এটা জটিল,
বড়, আধুনিক, একাধিক পণ্য, বৃহৎ পরিসরের জন্য উপযুক্ত সংগঠন। একটি প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি, এটা আপনারা বলেন। একটা প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ 44 নম্বরটা দেখি, এটা আপনারা বলেন, কে বলতে পারেন দেখি 44 নম্বরটা। ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে প্রতিষ্ঠানের জন্য মানব সম্পদ, আর অর্থ হচ্ছে জীবনী শক্তি বলা হয় ব্যবসায়ের। তবে মানব সম্পদ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, মানব সম্পদ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, এটা হচ্ছে প্রতিষ্ঠানের চালিকা শক্তি, প্রতিষ্ঠানের চালিকা শক্তি হিসেবে কাজ করে, কারণ চালায় এরা। ভিন্ন মত দেওয়ার সুযোগ থাকে, ভিন্ন মত, একজন এটা বলবে, আরেকজন ওইটা বলবে, আরেকজন ওইটা বলবে। এটা হচ্ছে সংগঠনের যে কমিটি সংগঠন আছে, এই কমিটি সংগঠনে ধরেন 4-5 জনকে একটা দায়িত্ব দিলেন, 4-5 জনের মধ্যে রিয়াজ স্যার একটা, আমির স্যার একটা, সম্রাট স্যার একটা, এক একজনে এক একটা মতামত দিবে। এটা হচ্ছে কমিটি সংগঠন, এটা হচ্ছে সবচেয়ে অস্থায়ী প্রকৃতির সংগঠন। কমিটি হচ্ছে অস্থায়ী প্রকৃতির সংগঠন, এখানে ভিন্ন মত দেওয়ার সুযোগ থাকে, বা আরো বলা যায় নানা মুনির নানা মত, নানা মুনির নানা মত, বা আরো যদি বলেন এটা হচ্ছে আমাদের যে সকলের দায়িত্ব কারো দায়িত্ব নয়, সকলের দায়িত্ব আবার কারো দায়িত্ব নয়, কারো দায়িত্ব নাই, কেউ কাজ দিতে চায় না। আবার সিদ্ধান্তহীনতার প্রতি ঝোঁক, সিদ্ধান্ত নিতে চায় না, সিদ্ধান্তহীনতার প্রতি ঝোঁক, হীনতার প্রতি ঝোঁক, যত কাজ করবে রিয়াজ দরকার নেই, সিদ্ধান্তহীনতার প্রতি ঝোঁক, এগুলো হচ্ছে আমাদের এই কমিটি সংগঠনের বৈশিষ্ট্য। এখানে আপনার নানা মনির নানা মত, সবচেয়ে অস্থায়ী প্রকৃতির সংগঠন, সকলের দায়িত্ব কারো দায়িত্ব নয়, সিদ্ধান্তহীনতার প্রতি ঝোঁক, এগুলো হচ্ছে কমিটির সংগঠনের বৈশিষ্ট্য। কোন ধরনের সংগঠনে বিশেষজ্ঞ কর্মী থাকে না? এখন প্রথমত বিশেষজ্ঞ কর্মী থাকেন কার্যভিত্তিক সংগঠনে, এখানে থাকেন। সরলরৈখিক সংগঠন, কমিটি সংগঠন, এখানে হয়তো বা দায়িত্ব থাকতে পারে, যেহেতু 4-5 জন আছেন, একজন থাকতে পারেন, সম্ভাবনা আছে। কিন্তু সরলরৈখিক সংগঠনে কোনো বিশেষজ্ঞ কর্মী থাকেন না, তার কাজ হচ্ছে এখানে শুধুমাত্র একজন নির্বাহী থাকেন, তাকে সহায়তা করার কেউ থাকে না। তার মানে এই সরলরৈখিক সংগঠন, এইটাকে আমরা বলবো হচ্ছে সবচেয়ে প্রাচীন সহজ সরল সংগঠন, এবং এটা হচ্ছে বিশেষজ্ঞ মানে বিশেষজ্ঞ কোনো কর্মী থাকে না। তবে এখানে সুবিধা হচ্ছে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, এবং হচ্ছে প্রাচীন সংগঠন কাঠামো সামরিক সংগঠনের সাথে এখানে তুলনা করা হয়। এখানে দেখবেন এটা সরলরৈখিক সংগঠনটায় আপনার যে ইয়ারা থাকে সবচেয়ে বেশি শৃঙ্খলা আরোপ করা যায়, সবচেয়ে বেশি শৃঙ্খলা আরোপ করা যায় এই সরলরৈখিক সংগঠনে। বইয়ের স্যার কি বইয়ের বাইরে থেকে পড়াচ্ছে? কেন, এগুলো তো বইয়ের মধ্যেই তো সব আছে, তাই না? মোহাম্মদ রায়হান, বিষয়টা কি জন্য? যখন উপদেষ্টা কোন সংগঠনের সঙ্গে যুক্ত করা হয়, তখন ওই সংগঠনের নাম কি? ধরেন একটা এমডি, জিএম, সুপারভাইজার আছেন, এখানে এমডি কে সহায়তা করার জন্য একজন বিশেষজ্ঞ নিলেন, আবার জিএম কে সহায়তা করার জন্য 2 জন বিশেষজ্ঞ নিলেন,
তার জন্য আবার একজন বিশেষজ্ঞ নিলেন। তার মানে আমরা বলতে পারি কি নির্বাহী প্লাস বিশেষজ্ঞ কর্মী। তাহলে সেটা কি হয়ে যাবে, নির্বাহীকে সাহায্য সহযোগিতা করার জন্য যখন বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া হয় তখন সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন বা পদস্থ কর্মী সংগঠন হবে। সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন হবে। দায়িত্ব ও জবাবদিহিতা নির্ধারণ ব্যবস্থাপনার কোন কাজের সাথে জড়িত? দায়িত্ব ও জবাবদিহিতা, যে যতটুকু দায়িত্ব আবার জবাবদিহিতাও থাকবে ততটুকু। যেমন ওই যে সংগঠন কাঠামোতে কার্য বিভাজন, দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ, দায়িত্ব কর্তৃত্ব অর্পণ। তার মানে এটা সংগঠনের সাথে সম্পর্কিত, এটা সংগঠন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। এরপর আসে কোনটি স্থায়ী প্রকৃতির কমিটি? আমাদের কমিটি আছে স্থায়ী প্রকৃতির, কমিটি আছে অস্থায়ী প্রকৃতির। তো এখানে আমরা দেখেন স্থায়ী প্রকৃতির কমিটি, ভর্তি কমিটি ভর্তির পরে শেষ, সুপারিশ কমিটি সুপারিশের পরে শেষ, তদন্ত কমিটি অস্থায়ী প্রকৃতির কমিটি। এখানে সবচেয়ে বেশি স্থায়ী থাকে হচ্ছে পরিচালনা পর্ষদ। এটা স্থায়ী কমিটির মধ্যে সবচেয়ে বেশি থাকে কি পরিচালনা পর্ষদ। বাকিগুলো হচ্ছে বলা যায় অস্থায়ী প্রকৃতির, কারণ কাজ শেষ তাদের দায়িত্ব শেষ, কাজ শেষের পরে দায়িত্ব শেষ। সবচেয়ে অস্থায়ী হচ্ছে তদন্ত কমিটি, এটা সবচেয়ে বেশি অস্থায়ী, এগুলো অস্থায়ী। এবার বলেন নিজে কোনটি অস্থায়ী প্রকৃতির কমিটি? অস্থায়ী, অস্থায়ী, অস্থায়ী হচ্ছে আমাদের যেমন নির্বাহী হচ্ছে স্থায়ী, পরিচালনা পর্ষদ স্থায়ী, নির্বাহী পর্ষদ স্থায়ী, আমাদের সমন্বয় কমিটি স্থায়ী, কিন্তু তদন্ত কমিটি অস্থায়ী প্রকৃতির কমিটি, অস্থায়ী। তার উত্তর হবে সর্বশেষ তদন্ত কমিটি। কমিটির সমার্থক শব্দ বহির্ভূত, মানে সমার্থক শব্দ নয় এমন শব্দ। আমরা জানি কমিটি শব্দের সমর্থ হচ্ছে বোর্ড, টাস্ক ফোর্স, এটা হচ্ছে বিশেষ দায়িত্ব দেওয়া কয়েকজনকে, টাস্ক ফোর্স, কমিশন, জুরি, ইউনিট, নট ইউনিটি, ইউনিট। এগুলো হচ্ছে আমাদের কমিটির সাথে সম্পর্কিত, কিন্তু সংগঠন এটা কোনো কমিটির সাথে সম্পর্ক নাই। আমাদের সংগঠন কমিটির সমর্থক শব্দের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আবার ইউনিটি থাকলে, ইউনিটি মানে একতা, ইউনিটি এটাও কিন্তু কমিটির সমর্থক শব্দ না, এটাও হবে না। ইউনিট, কমিটির সমর্থক শব্দ হচ্ছে ইউনিট। কোন ধরনের সংগঠন কাঠামো অতিমাত্রায় ব্যক্তি কেন্দ্রিক এবং স্বৈরতন্ত্রের প্রতি ঝোঁক দেখা যায়? স্বৈরতন্ত্রের প্রতি ঝোঁক, বলেন এটা আপনারা বলেন। এই 12 নম্বরটা একটু আপনারা কষ্ট করে বলেন। আপনি একটু বলেন। এটা কি হবে, কোন ধরনের সংগঠন অতিমাত্রায় ব্যক্তি কেন্দ্রিক? এর হচ্ছে আমাদের সরলরৈখিক সংগঠন, এগুলো হচ্ছে আমাদের সরলরৈখিক সংগঠন। কার্যভিত্তিক সংগঠনকে ফাংশনাল ফরম্যানশিপ বলা হয় কেন? কার্যভিত্তিক সংগঠনকে ফাংশনাল ফরম্যানশিপ কেন বলা হয়? কারণ কার্যভিত্তিক সংগঠন হচ্ছে আমাদের কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে, তাই আমাদের কাজের প্রধান হিসাবে একজন বিশেষজ্ঞ কর্মীকে দায়িত্ব দেওয়া হয়। আর এটা নামকরণ করছিলেন 1880 সালের দিকে, ফাংশনাল ফরম্যানশিপ এফ.ডব্লিউ. টেলর ধারণা দিয়েছেন। এখানে বিশেষজ্ঞ কর্মী থাকেন, বিশেষজ্ঞ কর্মী তিনি মূল দায়িত্বে থাকেন, এবং এই কার্যভিত্তিক সংগঠন, এই কার্যভিত্তিক সংগঠনে আমরা দেখতে পাই যে বিশেষায়নের নীতি অনুসরণ করা হয় সবচেয়ে বেশি, বিশেষায়নের নীতি। দ্রব্যভিত্তিক কার্যভিত্তিক বিভাগীয়করণের মিশ্র রূপ কোন ধরনের সংগঠন? ধরেন আপনার প্রতিষ্ঠানে এ প্রোডাক্ট আছে, বি প্রোডাক্ট আছে, সি প্রোডাক্ট আছে। এই দেখেন এ প্রোডাক্ট, বি প্রোডাক্ট, সি প্রোডাক্ট। এছাড়া কাজ আছে না, প্রতিষ্ঠানে তো কাজ থাকে। কাজগুলো হচ্ছে ক্রয়ের কাজ আছে,
বিক্রয়ের কাজ আছে, উৎপাদনের কাজ আছে। তো এখন এই যে কাজ, ক্রয়ের কাজ, বিক্রয়ের কাজ, উৎপাদন কাজ, একদিকে কার্যভিত্তিক, অন্যদিকে দ্রব্যভিত্তিক, এই দুই ধরনের নির্বাহীর কারণে কি হয়? দ্বৈত অধীনতার সৃষ্টি হয়। এমন ধরনের সংগঠন কাঠামোকে বলবো আমরা এই ম্যাট্রিক সংগঠন। সবচেয়ে আধুনিক সংগঠন হচ্ছে ম্যাট্রিক সংগঠন। ক্লিয়ার? 54 ম্যাট্রিক সংগঠন ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি। কোন ধরনের সংগঠনে সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায়? একদম সর্বোচ্চ শৃঙ্খলা। একটু কি বললাম, সরলরৈখিক সংগঠনে, কারণ এখানে একজন নির্বাহী থাকেন, তিনি সর্বোচ্চ শৃঙ্খলা আরোপ করতে পারেন। তবে তিনি না থাকলে তখন আবার সমন্বয় অর্জনে সমস্যা হয়। সমন্বয় অর্জনে সমস্যা কখন? এই সরলরৈখিক সংগঠনে দেখা যায়। মানব সম্পদ ব্যবস্থাপনার পূর্ববর্তী নাম কি ছিল? মানব সম্পদ ব্যবস্থাপনার বর্তমান নাম হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, যেটা আমরা বলি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আগের নাম ছিল পার্সোনেল ম্যানেজমেন্ট। পার্সোনেল, আগের নাম কি ছিল? পার্সোনেল ম্যানেজমেন্ট। ওকে, তাহলে মানব সম্পদ ব্যবস্থাপনার পূর্ববর্তী নাম কি ছিল? পার্সোনেল ম্যানেজমেন্ট। নিচের কোনটি কর্মী সংগ্রহের, এটা হবে একটা অংশ বাদ গেছে, কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস নয়? কর্মী সংগ্রহের দুইটা উৎস দেখাইছিলাম, অভ্যন্তরীণ উৎস, বাহ্যিক উৎস। তো অভ্যন্তরীণ উৎসের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান, বাহিরের উৎস, বিজ্ঞাপন, বাহিরের উৎস, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, বাহিরের উৎস, পদোন্নতিটা অভ্যন্তরীণ। এছাড়া আরো আছে শ্রমিক সংঘের সুপারিশ, নিয়োজিত কর্মীদের সুপারিশ, আবার বদলি, এ চারটা। যেমন হচ্ছে আপনার বলা যায় পদোন্নতি দিলে কি হয়? নিচের স্তর থেকে উপরের স্তরে আসে। শ্রমিক সংঘে সুপারিশ, একজনের সুপারিশে, একজনের রেফারেন্সে আসা, সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ। প্রতিষ্ঠানের কর্মী নিয়োগের প্রথম পদক্ষেপ কি? প্রতিষ্ঠানের কর্মী নিয়োগের সবার প্রথম পদক্ষেপ কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী প্রশিক্ষণ, কর্মী পরিচিতকরণ। সবার প্রথম পদক্ষেপ হচ্ছে কর্মী সংগ্রহ করা। কর্মীকে সংগ্রহ করাটা আমাদের প্রথম কাজ। 2 নম্বরটা হচ্ছে কর্মী নির্বাচন, 3 নম্বরটা হচ্ছে নিয়োগ দেওয়া, 4 নম্বরটা হচ্ছে প্রশিক্ষণ। মানব সম্পদ ব্যবস্থাপনার প্রথম কাজটি কি? মানব সম্পদ পরিকল্পনা প্রণয়ন করা। মানব সম্পদ পরিকল্পনা, মানব সম্পদ ব্যবস্থাপনার প্রথম কাজ মানব সম্পদ পরিকল্পনা করা। আচ্ছা, এরপর আসেন ঝোঁক প্রবণতা। আপনার যে বিষয়ের উপর টেন্ডেন্সি বেশি, আপনি অ্যাপটিটিউড টেস্ট, আপনি কোন কাজের প্রতি আগ্রহী বেশি? আপনার খেলাধুলার প্রতি বেশি আগ্রহ, সিনেমার প্রতি বেশি আগ্রহ, আপনার রাজনীতির প্রতি বেশি আগ্রহ, এটা যাচাই করবে তারা। এটা হচ্ছে ঝোঁক প্রবণতা, এটা অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে। ইফিশিয়েন্ট টেস্ট, এটার মাধ্যমে আপনার দক্ষতা, যোগ্যতা যাচাই করে। আপনার এসএসসি রেজাল্ট কি, আপনার এইচএসসি রেজাল্ট কি, আপনার বিবিএ রেজাল্ট কি, এগুলো হচ্ছে আপনার দক্ষতা যাচাই করে। ইন্টেলিজেন্স, আপনি কত চিন্তার, আপনার চিন্তার গভীরতা যাচাই করে, আপনি কতটুকু চিন্তা করতে পারেন বিভিন্ন সমস্যার মধ্যে। আপনার পার্সোনালিটি, আপনার পছন্দ কি, অপছন্দ কি, এগুলো হচ্ছে আপনার পার্সোনালিটি সাইকোলজিক্যাল টেস্টের মাধ্যমে যাচাই করা হয়। আর এই সবগুলো হচ্ছে আমাদের কর্মী নির্বাচনের ক্ষেত্রে করা হয়ে থাকে। কর্মী নির্বাচনে কোনটি অফ দা জব প্রশিক্ষণ নয়? অফ দা জব, কাজের বাহিরে প্রশিক্ষণ নয়, মানে অভ্যন্তরীণ কোনটা? অফ দা জব কি কি? অফ দা জব হচ্ছে সেমিনার অফ দা জব, তারপর হচ্ছে আমাদের পেশাগত ডিপ্লোমা কোর্স অফ দা জব, কনফারেন্স অফ দা জব। আর ইন্টার্নশিপ, এটা হচ্ছে প্রবেশনা, যেটা এটা হচ্ছে প্রবেশনা, এটা অন দা জব, এটা হচ্ছে অন দা জব, অন দা জব। ব্যবস্থাপনার সবচাইতে জটিল উপাদান, ব্যবস্থাপনার সবচেয়ে
জটিল উপাদান কোনটি? জটিল, একদম জটিল উপাদান হচ্ছে আমাদের বলা যায় মানব সম্পদ, এবং এটা জটিলও, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা সবচেয়ে জটিল এবং প্লাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যান্য উপাদানে তো জীবন নাই, এই জন্য এত ভেজাল না। মানুষের মধ্যে তো জীবন আছে, এই জন্য ভেজাল। এরপর আসে শুষ্ক পদোন্নতি মানে ড্রাই প্রমোশন, এক্ষেত্রে কি বৃদ্ধি পায় না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনারা বলবেন, এটা একটু কষ্ট করে আপনারা বলেন। 63 নম্বরটা একটু আপনারা বলেন দেখি, কে কি বলতে পারেন দেখি একটু 63 নম্বরটা। 63 নম্বরটা একটু আপনারা বলেন। তেষট্টির এ, 63 সি, 63 বলতেছে ডি। আচ্ছা শোনেন, শুষ্ক প্রমোশন হচ্ছে এরকম, আপনি একটা প্রতিষ্ঠানের ধরেন আছেন ম্যানেজার, আপনাকে ওই প্রতিষ্ঠানের এমডি বানায় দিল, ম্যানেজিং ডিরেক্টর, ঠিক আছে? এটা ম্যানেজিং ডিরেক্টর বানায় গেল ম্যানেজার থেকে, জিএম থেকে আপনি হয়ে গেলেন এমডি। স্বাভাবিকভাবে জিএম থেকে এমডি হলে কি হওয়া উচিত? আপনার বেতন আগে থেকে বাড়া উচিত। ধরেন আগে বেতন ছিল 35,000, বাড়া উচিত এখন 40-45,000 হওয়া উচিত। আপনার দায়িত্ব বাড়বে, কর্তৃত্ব বাড়বে, কাজ বাড়বে, কিন্তু বেতন বাড়বে না, আপনার ওই 35,000 টাকাই বেতন। তাহলে সেটা হচ্ছে আমাদের শুষ্ক পদোন্নতি। যেই পদোন্নতি আপনাদের দায়িত্ব বাড়ে, কর্তৃত্ব বাড়ে, কার্যপরিধি বাড়ে, কিন্তু বেতনটা আসল জিনিসটাই বাড়ে না, সেটা হচ্ছে আমাদের শুষ্ক পদোন্নতি বা ড্রাই প্রমোশন। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, নিচের কোনটি উত্তম নির্দেশনার বৈশিষ্ট্য? উত্তম, একদম উত্তম নির্দেশনার ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে। আপনাকে আমি একটা নির্দেশনা দিব, সেক্ষেত্রে এটা অবশ্যই আপনার কম ব্যয়, না ব্যয়ের সাথে সম্পর্ক নাই, নমনীয়তার সাথে পরিবর্তন হলে হবে না, কঠোর মনোভাব হবে না, যৌক্তিক হইতে হবে। এটা হইতে হবে যৌক্তিক। উত্তম নির্দেশনা হইতে হবে কি? যৌক্তিক, যথাসম্ভব সংক্ষিপ্ত, গ্রহণযোগ্য, এবং এই উত্তম নির্দেশনাটা সবসময় হবে আমাদের যে যারা বাস্তবায়ন করবে তাদের কাছে এটা গ্রহণযোগ্য হওয়া লাগবে, যৌক্তিক হওয়া লাগবে, লিখিত হওয়া উচিত। এটা হচ্ছে লিখিত হওয়া। তাহলে কি হবে? এটা হচ্ছে মানে পরবর্তীতে চেঞ্জ হবে না, নমনীয়তা থাকলে হবে না। লক্ষ্য অর্জনের জন্য মানুষকে প্রভাবিত করা, লক্ষ্য অর্জনের জন্য মানুষকে প্রভাবিত করার প্রক্রিয়া কি? যেমন আপনাদের লক্ষ্য অর্জন করা হচ্ছে জিএসটি তে ভালো একটা চান্স পাওয়া, এই লক্ষ্য অর্জনে আপনাদেরকে প্রভাবিত করা, দ্যাট মিনস ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স পিপল, ইনফ্লুয়েন্স। এটা কিসের সাথে সম্পর্কিত? দিস ইজ কল্ড নেতৃত্ব। তার প্রেরণা কি জিনিস? অনুপ্রাণিত, অনুপ্রাণিত, আগ্রহী, এটা হচ্ছে আমাদের প্রেরণার অন্তর্ভুক্ত। এরপর আসেন, কোন ধরনের নেতৃত্বে অধস্তনরা অবাধ স্বাধীনতা ভোগ করে? স্বাধীনতা দিয়ে রাখছেন, আপনারা পড়লে পড়েন, না পড়লে নাই, আমি আর ক্লাস নিতে পারবো না, আপনাদের মতো করে পড়েন, এইগুলো সব এমসিকিউ পড়া। এইগুলো হচ্ছে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। আপনাদের দায়িত্ব দিয়ে, কাজ দিয়ে নেতা চলে যাবে, নেতা কর্মবিমুখ, কাজের প্রতি আগ্রহী না, সেটা হচ্ছে আমাদের মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। নিম্নের কোন ধরনের নেতৃত্বে অনুসারীরা সবচেয়ে বেশি স্বাধীনতা পায়? ওই যে ওইটাই, যে আমাদের ফ্রি রেন বা লাগামহীন। ফ্রি রেন মানে হচ্ছে লাগামহীন নেতৃত্ব, ঠিক আছে? যে কর্মীদের লাগাম ছাড়া দিয়ে দেয়, আপনাদের মনে করে চলেন। এটা নির্দেশনার পূর্বে অধস্তনদের সাথে আলাপ আলোচনা করা হয়। কোন ধরনের নেতৃত্বে? যে আপনাদেরকে একটা নির্দেশনা দিব, এইভাবে কাজ করবেন, এই যে একটা কাজ বা একটা নির্দেশ দিব,
তার আগে সাথে আপনাদের সাথে একটু আলোচনা করে নিই যে আসলে কি করলে ভালো হয় বলেন তো একটু। এই যে পরামর্শ করা, এগুলো হচ্ছে আমাদের পরামর্শমূলক নির্দেশনা। এটা অনেকটা গণতান্ত্রিক নেতৃত্বের অনুরূপ, গণতান্ত্রিক নেতৃত্বের অনুরূপ। এতে পরিকল্পনার উৎকর্ষতা বৃদ্ধি পায়, তবে একটু বিলম্ব হয় এটা করতে। মৌল ভিত্তিক নেতৃত্বের উদ্ভাবককে মৌল ভিত্তিক নেতৃত্ব, এটা হচ্ছে আমাদের এফি ফিডলার দিয়েছেন। এই ধারণা দিয়েছেন কে? এফি ফিডলার। মৌল ভিত্তিক নেতৃত্বের উদ্ভাবক হচ্ছেন এফি ফিডলার। এবং এটা হচ্ছে ওই যে একটা আছে না দৃষ্টিভঙ্গি বিচারে কর্মকেন্দ্রিক কর্মী কেন্দ্রিক, ওইটা বোঝাচ্ছে। কর্মকেন্দ্রিক কর্মী কেন্দ্রিক। স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিপরীত নেতৃত্ব কোনটা? স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কেউ পছন্দ করে না, এটা নেতিবাচক। এটার বিপরীতটা হচ্ছে, এটা শোনেন, এটার উন্নত সংস্করণ। উন্নত সংস্করণ হচ্ছে পিতৃসুলভ নেতৃত্ব। আর বিপরীত এটা হচ্ছে গণতান্ত্রিক। গণতান্ত্রিক হচ্ছে অংশগ্রহণমূলক। মুক্ত নেতৃত্ব হচ্ছে লাগামহীন, এটা না। আনুষ্ঠানিক হচ্ছে পদমর্যাদা থেকে যে নেতৃত্বের সৃষ্টি হবে। পদমর্যাদা যেমন হচ্ছে র্যাঙ্ক থেকে, আমি কিছু বললে আপনারা করতে বাধ্য, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের র্যাঙ্ক থেকে সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্ব। আর অংশগ্রহণমূলক নেতৃত্ব, এটা হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্বের অনুরূপ। ওকে, এই হচ্ছে পরবর্তী 35টা। একটু কষ্ট করে জানাবেন এই 35টার মধ্যে আপনাদের কার কার 32+ ভালো করতে হবে। একটু নেটে একটু সমস্যা হয়েছিল, এখন তো ঠিক আছে কিনা একটু। হ্যালো, ওকে। 33টা হয়েছে, 32.50। মাশাআল্লাহ, ভালো। 34টা হয়েছে সাইফের 34টা এখন হয়ে যায়। পরীক্ষা দিয়ে ভালো করেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, এগুলোতে দেখি না চান্স কোথাও পাইছেন। এত ভালো হয় কিভাবে আপনার? তার মানে আপনি ক্লাসে পড়েন, পরীক্ষা পারেন এরকম? 29টা হয়েছে, 2টা ভুল হয়েছে। মিতুকে তো ভালো করতে হবে, পরীক্ষায় ভালো করতে হবে। এখন ভালো করে পরীক্ষায় ভালো করতে হবে। একটু পরে একটা এক্সাম নিব, হ্যাঁ, একটা এক্সাম নিব। এটা আমার ব্যক্তিগত পেজে, সমার্সাল পেজে, এটা আপনারা চাইলে দিতে পারেন। আমি দেখবো 35টার মধ্যে কার কয়টা হয়, আজকে ক্লাসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ওকে। এখন আর 30টা বাকি আছে আমাদের, 30টা এমসিকিউ। এই 30টার মধ্যে কার কয়টা হয় দেখবো, লাস্ট 30টা। নির্দেশনাকে প্রশাসনে কি বলা হয়? নির্দেশনাকে তুলনা করা হয়েছে প্রশাসনের হৃৎপিণ্ড। আর এটি তুলনা করেছেন হচ্ছে আমাদের মার্শাল ই ডিমক। মার্শাল ই ডিমক। কোন ধরনের নেতৃত্বে সাধারণত কর্মীরা পছন্দ করে না? পিতৃসুলভটা মোটামুটি পছন্দ করে, গণতান্ত্রিক সবচেয়ে বেশি পছন্দ করে, এটা সবচেয়ে বেশি পছন্দ। স্বৈরতান্ত্রিক কেউ পছন্দ করে না, এটা একদম কেউ পছন্দই করে না, নেতিবাচক। এটা মানুষকে ভয় দেখিয়ে, জোর করে, চাপ প্রয়োগ করে কাজ আদায় করা হয়। এটাই করা উচিত আপনাদের। পরামর্শমূলক নির্দেশনার অসুবিধা কোনটা? এই যে আপনাদের সাথে আমি পরামর্শ করলে আমার সময় বিলম্ব হবে। কি কি আছে? সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, এটা একটা অসুবিধা। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, আপনাদের সাথে পরামর্শ করার পরে একটা সিদ্ধান্ত নেওয়া। আমি একাই সিদ্ধান্ত নিলে তো সময়টা তাড়াতাড়ি হয়, তাই না? প্রেষণার চাহিদা সোপান তত্ত্বের প্রবর্তক হলেন। প্রেষণার চাহিদা সোপান তত্ত্বের প্রবর্তক কে? ইনি হচ্ছেন আব্রাহাম মাসলো। আর হার্জবার্গ হচ্ছে দ্বি উপাদান, মানে দ্বি উপাদান তত্ত্বের উদ্ভাবক, দ্বি উপাদান। ডগলাস ম্যাকগ্রেগর এক্স ও ওয়াই তত্ত্ব। ভিক্টর ব্রুম প্রত্যাশা তত্ত্ব। ভিক্টর ব্রুম প্রত্যাশা তত্ত্ব। আচ্ছা, কোনটি অনার্থিক প্রেষণা নয়? অনার্থিক মানে হচ্ছে যেটা টাকা পয়সার সাথে সম্পর্ক নাই। তো অনার্থিক প্রেষণা নয়টা খেয়াল করবেন। তা অনার্থিক প্রেষণা কোনগুলো? যেমন চাকরির নিরাপত্তা অনার্থিক প্রেষণা, কাজের মূল্যায়ন অনার্থিক প্রেষণা, সামাজিক মর্যাদা অনার্থিক প্রেষণা। পদোন্নতি দিলে টাকা সাধারণত বাড়ে, টাকা বৃদ্ধি পায়। তাহলে এটা হচ্ছে আর্থিক প্রেষণা।
পদোন্নতি দেওয়া আর্থিক প্রেষণা, বিভিন্ন বেতন, বোনাস, মুনাফার অংশ, ভাতা, এগুলো সব আর্থিক প্রেষণার অন্তর্ভুক্ত। মাসলোর চাহিদা সোপান তত্ত্বের সর্বোচ্চ ধাপটি হলো, মাসলোর চাহিদা সোপান তত্ত্বের 5টা ধাপ আছে। একেবারে নিচের স্তর হচ্ছে জৈবিক চাহিদা, তাই না? আমাদের 5টা চাহিদা একটু দেখে রাখেন, একবার একটু দেখে রাখলে ভালো হয়। সবার প্রথম হচ্ছে জৈবিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান। তারপর হচ্ছে নিরাপত্তা চায় সবাই। তারপর হচ্ছে সামাজিক চায়। তারপর হচ্ছে আত্মতৃপ্তি, একটু ভালো জায়গায় বাঁচতে চায়। সর্বশেষ হচ্ছে আত্মপ্রতিষ্ঠা। তার মধ্যে এইটাও মনে রাখবেন, এই প্রথম 3টা উচ্চ স্তরের জন্য, আর শেষের 2টা গরিবদের জন্য। তো সর্বোচ্চ হচ্ছে কি আত্মপ্রতিষ্ঠা, এটা হচ্ছে আমাদের সবার উপরের স্তর, যেখানে তার মৃত্যুর পরেও মানুষ তাকে স্মরণ করে রাখবে। নিচের কোনটি হাইজিন উপাদান? হাইজিন উপাদান কোনগুলো? যেই উপাদানগুলো আমাদের না পাইলে প্রতিষ্ঠানের কর্মীরা অসন্তুষ্টি হয়, কেন দিল না আমাকে, আমি এটা অধিকার মনে করি। এটা যেমন বেতন, এটা না পাইলে সে খুবই অসন্তুষ্ট হয়, খুবই অসন্তুষ্ট। আর কৃতিত্বার্জন, স্বীকৃতি, প্রবৃদ্ধি, এগুলো হচ্ছে প্রেষণামূলক উপাদান, এগুলো পাইলে খুশি হয়, না পাইলে কোনো দুঃখ নাই। মাসলোর চাহিদা সোপান তত্ত্বে অনুযায়ী কার্যক্ষেত্রে বন্ধুত্ব বা সমাজের মানুষের সাথে মিলেমিশে থাকা, ভালোবাসা পাওয়া, এইগুলো হচ্ছে আমাদের সামাজিক চাহিদার অন্তর্ভুক্ত। কার্যক্ষেত্রে বন্ধুত্ব সামাজিক চাহিদার অন্তর্ভুক্ত। কর্মীদের কার্যক্ষমতার পূর্ণ ব্যবহারের লক্ষ্যে অনুপ্রাণিত, উৎসাহিত, প্ররোচিত করা, সেটা হচ্ছে আমাদের এগুলো প্রেষণা বা প্রেরণা। আর প্রভাবিত হচ্ছে নেতৃত্ব, প্রভাবিত হচ্ছে নেতৃত্ব, প্রভাবিত, হ্যাঁ প্রভাবিত। আরেকটা জিনিস মনে রাখেন, আপনার নেতৃত্ব দানের যে কাজটা, এটার মধ্যে আমাদের মূলত নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, এই 3টা মূলত এই কাজের সাথে সম্পর্কিত। হ্যাঁ, এই 3টা হচ্ছে এই কাজের সাথেই সম্পর্কিত। তবে এখানে যেহেতু প্রেষণাটা আছে, ওইটাই নিবেন। নিচের কোন তত্ত্ব মতে কর্মীরা অলস? তারা সুযোগ পেলেই কাজের মধ্যে ফাঁকি দিবে। শিক্ষার্থীরা পড়াশোনা করতে চায় না, সুযোগ পেলে কাজে ফাঁকি দেয়, এজন্য তাদেরকে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। সেটা হচ্ছে এক্স তত্ত্ব অনুযায়ী, যেটা হচ্ছে নেতিবাচক মানসিকতা ধারণ করে। নেতিবাচক এক্স তত্ত্ব অনুযায়ী নেতিবাচক, যেটা ডগলাস ম্যাকগ্রেগর দিয়েছেন। কর্মীরা অলস, তারা সুযোগ পেলেই কাজে ফাঁকি দেয়, কাজ করতে চায় না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি তত্ত্ব? এটা হচ্ছে আমাদের এক্স তত্ত্ব। ওকে, দ্বি উপাদান তত্ত্বের রক্ষণাবেক্ষণমূলক উপাদান নিচের কোনটি? রক্ষণাবেক্ষণমূলক উপাদান, যেটা হাইজিন উপাদান। রক্ষণাবেক্ষণ হচ্ছে হাইজিন। ওকে, আমরা দেখেন কার্যপরিবেশ হচ্ছে রক্ষণাবেক্ষণমূলক। সাফল্য, পুরস্কার, স্বীকৃতি, আরো দেখেন অগ্রগতি, সমৃদ্ধি, সম্ভাবনা, দায়িত্ব, পদোন্নতি, এগুলো হচ্ছে আমাদের এই যে যেগুলো আমি সাইন করছি, এই যে 1 2 3 4 5 6 7, এগুলো হচ্ছে আমাদের প্রেষণামূলক উপাদান। আর কার্যপরিবেশ রক্ষণাবেক্ষণমূলক উপাদান। ইআরজি তত্ত্বের পুনরূপ কি? আমরা জানি ইআরজি তত্ত্বের ধারণা দিয়েছেন ক্লেটন এল্ডারফার। ক্লেটন এল্ডারফার। এবং ইআরজি তত্ত্বের পুনরূপ হচ্ছে এক্সিস্টেন্স, রিলেটেডনেস, গ্রোথ। তাহলে এটা 1 নম্বরটাই হচ্ছে এক্সিস্টেন্স, রিলেটেডনেস এন্ড গ্রোথ।
মোটিভেশন শব্দটি কোন শব্দ থেকে আসছে? আমরা জানি এই মোটিভেশন শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ থেকে আসছে। ল্যাটিন শব্দ মুভার থেকে, ল্যাটিন শব্দ মুভার থেকে মোটিভেশন শব্দটি আসছে। এখানে পারফরমেন্সটা হবে এইরকম যে তার এবিলিটি এবং নলেজের গুণফল। এই যেরকম পারফরমেন্স হবে, যতটুকু মোটিভেশন দিবে তার যে এবিলিটি আছে এবং তার যে নলেজ আছে এটার গুণফল, এই যোগ করে এম এর সাথে গুণফল হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মোটিভেশন এর মুভার এবং সূত্র। মাস্লো চাহিদা সমান তত্ত্বের সর্বোচ্চ ধাপটি এটা পড়াইছি আত্মপ্রতিষ্ঠার চাহিদা। প্রেষণা চক্রের প্রথম ধাপ কোনটি? সবার প্রথম কোন ধাপ? প্রেষণা সৃষ্টি হয়েছে মানুষের অভাববোধ থেকে। অভাববোধ থেকে প্রেষণার সৃষ্টি হয়েছে, মানুষের অভাববোধ থেকে প্রেষণার সৃষ্টি হয়েছে, অভাব থেকে। কোন ধরনের যোগাযোগ বেশি নমনীয় মানে পরিবর্তনশীল? নমনীয় মানে কি? পরিবর্তনশীল। তো আমরা জানি সবচেয়ে বেশি পরিবর্তনশীল যে আমাদের যোগাযোগ সেটা হচ্ছে মৌখিক। কেন? সকালে এক কথা, বিকালে এক কথা, সন্ধ্যায় এক কথা মুখে বলা যায়, লিখিত থাকলে সেটা তো উপযুক্ত দলিল হিসেবে কাজ করে, চেঞ্জ করা যাবে না। দ্বিমুখী যোগাযোগের সাথে একমুখী যোগাযোগের পার্থক্য নির্দেশক কোনটি? দ্বিমুখী যোগাযোগ কি? দুজন সামনাসামনি থাকবে, তাই না? আর একমুখী যোগাযোগের ক্ষেত্রে আপনার প্রত্যুত্তর বা ফলাবর্তন থাকবে না। এখন আপনি যেমন টেলিভিশন থেকে কথা শুনবেন, শুধু শুনতে পারবেন, কোনো কিছু প্রেরণ করতে পারবেন? পারবেন না। কিন্তু ফোনে কথা বললে ওই পাশ থেকে কথা এখানে আসবে, এখান থেকে কথা ওইখানে যাবে। তার মানে হচ্ছে ফিডব্যাক, যেটা হচ্ছে ফিডব্যাক পাওয়া যায়, ফিডব্যাক। আর এই ফিডব্যাক হচ্ছে আমাদের যোগাযোগ প্রক্রিয়ার সর্বশেষ উপাদান। ফিডব্যাক হচ্ছে যোগাযোগ প্রক্রিয়ার সর্বশেষ উপাদান। ফেসবুক কোন ধরনের যোগাযোগ? ফেসবুক, রেডিও, টেলিভিশন, এগুলো সব হচ্ছে আমাদের গণযোগাযোগের মাধ্যম, মাস কমিউনিকেশন, গণযোগাযোগ। এগুলো হচ্ছে আমাদের গণযোগাযোগ সকলের জন্য। কোনটি মৌখিক যোগাযোগের মাধ্যম? মৌখিক, সরাসরি মুখে কথা বলতে হয়। ইমেল লিখিত, ফ্যাক্স লিখিত, টেলিগ্রাম লিখিত, ফোন মৌখিক। কারণ ফোনে তো কিছু লেখা পাঠানো যাবে না, ফোন করলে মৌখিক, মুখে কথা বলতে হয়। ওকে, ফোন হচ্ছে মৌখিক যোগাযোগের মাধ্যম। সমন্বয় সাধনের মুখ্য উদ্দেশ্য কোনটি? কেন সমন্বয় সাধন করা হয়? সমন্বয় সাধনের মুখ্য উদ্দেশ্য দলীয় প্রচেষ্টা সংহতকরণ। এর মাধ্যমে কাজে শৃঙ্খলা আরোপ করা যায়। শৃঙ্খলা, সমন্বয় হচ্ছে শৃঙ্খলা বজায় রাখে, মতানৈক্য দূর করে, মতানৈক্য দূর করে। সমন্বয় সাধনের মাধ্যমে প্রতিষ্ঠানে এই সবাই একসাথে একত্রে মিলেমিশে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যায়, মতানৈক্য দূর করে, শৃঙ্খলা বজায় রাখে। এগুলো হচ্ছে আমাদের সমন্বয় সাধনের উদ্দেশ্য। সমন্বয়ের অভাবে প্রথমত কোন ধরনের সমস্যা দেখা দেয়? প্রথমত এটা আপনারা বলেন, 91 নম্বরটা একটু আপনারা বলেন। সমন্বয়ের অভাব হলে কি হয়? 91 নম্বরটা। হ্যাঁ, সমন্বয়ের অভাবে প্রথমত বিশৃঙ্খলা দেখা দেয়, কে কি কাজ করবে বুঝতে পারে না, প্রথমত বিশৃঙ্খলা। ব্যবস্থাপনার নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ কোনটি? নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ, আমাদের নিয়ন্ত্রণের 5টা ধাপ: পরিকল্পনা প্রণয়ন, প্রথমত আদর্শমান নির্ধারণ, তারপর হচ্ছে প্রকৃত কার্যফল পরিমাপ, আদর্শমানের সাথে তুলনা, বিচ্যুতির কারণ নির্ণয় মূল্যায়ন, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এটা
সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। নিয়ন্ত্রণের মূল ভিত্তি কি? শোনেন, নিয়ন্ত্রণের মূল ভিত্তি বলতে না, নিয়ন্ত্রণ হোক, সমন্বয় সাধন হোক, সকল কাজের ভিত্তি আমাদের এই পরিকল্পনা। আর শুধু আদর্শমান হচ্ছে নিয়ন্ত্রণের ভিত্তি। আদর্শমান বলতে পরিকল্পনার সাথে সেটা সরাসরি সম্পর্কিত, আদর্শমানটা পরিকল্পনার সাথে সরাসরি সম্পর্কিত। ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ। নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ কোনটি? মান নির্ধারণ, কার্যফল মূল্যায়ন, কার্যফল তুলনাকরণ, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এটা কি বললাম? সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। ধাপগুলো মনে রাখবেন 5টা। পরবর্তী পরিকল্পনার ভিত্তি। জানেন, পরিকল্পনা দিয়ে কাজ শুরু, নিয়ন্ত্রণ দিয়ে কাজ শেষ, আবার পরিকল্পনা দিয়ে শুরু, আবার নিয়ন্ত্রণ দিয়ে যে শেষ। তার মানে পরবর্তী সময়ে আমি যে পরিকল্পনা নিব সামনের বছর, এই বছরের নিয়ন্ত্রণ হচ্ছে পরবর্তী পরিকল্পনার ভিত্তি। আর নরমালি নিয়ন্ত্রণের ভিত্তি পরিকল্পনা, আর পরবর্তী পরিকল্পনার ভিত্তি নিয়ন্ত্রণ। একই মুদ্রার এপিঠ ওপিঠ, একই মুদ্রার এপিঠ ওপিঠ। এরপর আসেন যে নিয়ন্ত্রণে কোনটি আধুনিক নিয়ন্ত্রণ পদ্ধতি? আধুনিক শর্ট অ্যানালাইসিস, ব্যক্তিগত, এটা হচ্ছে আধুনিক শর্ট বিশ্লেষণ। এর মধ্যে নিয়ন্ত্রণের একটা কৌশল, এটা হচ্ছে আপনার স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেট বিশ্লেষণ। আর এটা সবচেয়ে প্রাচীন, এটা সবচেয়ে প্রাচীন। একদম ব্যক্তিগতভাবে যোগাযোগ করা, যেমন কারখানাগুলো। পার্ট, এটা হচ্ছে একটা আধুনিক যোগাযোগের মাধ্যম। এটা ব্যবহার করা হয় নিয়ন্ত্রণে, যার পুনরূপ হচ্ছে প্রোগ্রাম, ইভ্যালুয়েশন, রিভিউ টেকনিক। পরিকল্পনা ও নিয়ন্ত্রণ কৌশল এগুলো। শাখা সমূহের কার্যকর নিয়ন্ত্রণে, যে বিভিন্ন শাখা আছে সারা বাংলাদেশে, শাখাগুলো আছে, এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আপনার অভ্যন্তরীণ নিরীক্ষক রাখতে হবে। তারা ওইখানে যে অডিট করবে, ওইখানে যে অডিট করবে, ওইখানে যে অডিট করবে, দেখবে সবাই কাজ ঠিকভাবে করছে কি না। পরিকল্পনার ভুল ধরা পড়ে কোন প্রক্রিয়ায়? পরিকল্পনার ভুল ধরা পড়ে হচ্ছে আমাদের এই নিয়ন্ত্রণে, যে পরিকল্পনায় কোনো ভুল ছিল কিনা। পরিকল্পনার ভুল ধরা পড়ে নিয়ন্ত্রণে, কারণ নিয়ন্ত্রণ হচ্ছে সর্বশেষ কাজ। তখন বোঝা যায় যে না, পরিকল্পনা আমাদের ঠিক ছিল না। বেঞ্চমার্কিং কোথায় ব্যবহৃত হয়? আমরা জানি বেঞ্চমার্কিং হচ্ছে আমাদের যে নিয়ন্ত্রণে ব্যবহার করি। আমরা এটা ব্যবহার করি কোথায়? নিয়ন্ত্রণের ক্ষেত্রে। বলবেন স্যার কেন? কারণ বেঞ্চমার্কিং হচ্ছে তুলনা করা, বাজারের সবচেয়ে বেস্ট মানের সাথে আপনার প্রতিষ্ঠানের পণ্যের মানটা তুলনা করবেন, কতটুকু ভালো হয়েছে না খারাপ হয়েছে। তাহলে দেখুন তো সর্বশেষ করা হবে, আপনি শুরুতে করতে পারবেন না, সবার শেষে, কাজ শেষে তুলনা করতে পারবেন। তার মানে এটা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়, এবং এটাই হচ্ছে এটার 100% উত্তর। বাজারের সবচাইতে ভালো ফার্মের সাথে আপনার প্রতিষ্ঠানের তুলনা করবেন, কতটুকু ভালো বা মন্দ, সেটা হচ্ছে আমাদের বেঞ্চমার্কিং। এটা হচ্ছে নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বেঞ্চমার্কিং ব্যবহার করা হয় কোথায়? নিয়ন্ত্রণে। ওকে, ক্লাসের পরে কি পেইড ব্যাচে পরীক্ষা হবে? না, পেইড ব্যাচে পরীক্ষা হবে আগামীকালকে। আজকে ক্লাসের পর আগামীকালকে পরীক্ষা থাকে সাধারণত। আর এমনিতে আমি একটা পরীক্ষা নিব, এটা ক্লাসের পরে আমি ঘোষণা একটু পরে দিয়ে দিব, 5 মিনিট পরে। এই হচ্ছে আমাদের আজকের ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের উপর অতি গুরুত্বপূর্ণ ফায়ার ক্লাস। পরশুদিন ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের উপর আরেকটি গুরুত্বপূর্ণ ফায়ার ক্লাস নিব। তবে 11টার সময় সম্ভবত নেওয়া সম্ভব হবে না, আমার 3টার সময় নিতে হবে বিকাল। তারপর আমি জানাই দিব। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ক্লাস এইটুকুই। আল্লাহ হাফেজ।